রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। অমীমাংসিত সংশয়ের বিষয়ে প্রতিনিধিদের নানা প্রস্তাবনা। জুলাই হত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, মন্তব্য সালাউদ্দিনের। সরকারকে সময় বেঁধে দেওয়ার বিপক্ষে জামায়াত। বাজেট বাস্তবায়ন করে ফুটপ্রিন্ট রেখে যাবে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। এখনো পাচার হওয়া অর্থ ফেরাতে না পারায় আক্ষেপ। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, রেল সড়ক কোথাও নেই যানজট ভোগান্তি। টাঙ্গাইলে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে 3 জন নিহত। ঈদ ঘনিয়ে আসায় জমে উঠছে কোরবানির পশুর হাট। বৃষ্টি উপেক্ষা করেও হাটে চলছে বেচাকেনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। মিনার উদ্দেশ্যে রওনার মধ্য দিয়ে রাতেই শুরু হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে মক্কায় প্রার্থনায় মশগুল 18 লাখ মুসলিম। এবং ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে রাতের শক্তিশালী জর্ডানের সামনে বাংলাদেশ। ভালো কিছু প্রত্যাশায় আফইদার দল। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। সরকারের স্থায়িত্বের জন্য 70 অনুচ্ছেদের সংশোধনীতে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে সবগুলো বিরোধী দল থেকে দেয়ার বিপক্ষে বিএনপি। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, নারীদের আসন নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক। মঙ্গলবার এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। সবাইকে শুভেচ্ছা। আমি মুশতাক হোসেন। বিএনপি জানায় 70 অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে বিএনপি। মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত, আর কিছু আলোচনা এসেছে যে 2টা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই 3টার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। হাসিবুদ্দিন হোসেন, মিডিয়া সমন্বয়ক, রাষ্ট্র সংসদীয় সব কমিটিতে বিরোধী দল থেকেই প্রধান করার পক্ষে মত দেন এনসিপি নেতা সার্জিস আলম। স্থায়ী কমিটির যে সভাপতি, সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত, এই বিষয়ে সবার ঐকমত্য আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন জামায়াত নেতারা। নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই 3টা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। এছাড়াও সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে মত দেন দলগুলো। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ। পার্লামেন্ট মেম্বারগণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবেন। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐকমত্য কমিশন। তারা বলেছেন, দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কয়েকটি কমিশন করে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় কমিশনগুলো। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। শাকিলুজ্জামান, দপ্তর সম্পাদক। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। জুলাই হত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণ অধিকার পরিষদ আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। আর বর্তমান সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। আরো জানাচ্ছেন আলী আকাশ আকাশ। এবং এই গণতান্ত্রিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের চলমান পরিস্থিতি, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদ। জিন্দাবাদ।
এ সময় রাষ্ট্র সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন প্রেক্ষাপট ও করণীয় তুলে ধরেন বক্তারা। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। আমরা দলগুলো যা চেয়েছি, যতটুকু মিল আছে সেইটার আলোকে একটি জাতীয় সনদ তৈরি করুন। 16 বছর ধরে মানুষ যে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এরকম একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা জাতিসংঘের স্বীকৃত খুনি। ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, গণহত্যার বিচার চলবে। কত রকম ভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন। আর গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন পেছাতে দেশীয় নয় আন্তর্জাতিক মহল নীল নকশা আঁকছে, যার দৃষ্টান্ত মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও জানান গণ অধিকার পরিষদের সভাপতি। নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো অগস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশের খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় কথা জানান তিনি। বলেন, ফৌজদারি কার্যবিধিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ জড়িতদের দেশে ফেরাতে ইন্টারপোলের সুফল শিগগিরই জনগণ দেখবে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা ওয়েট করছি জুলাই চার্টার সম্পন্ন হয়ে গেলে, যেটা আমরা আশা করি জুলাই মাসে হয়ে যাবে, সেটার ভিত্তিতে আমরা সেই ধরনের বড় ধরনের সংস্কার বা সংবিধানের সাথে ইনভলভ আছে সেই ধরনের সংস্কার আমরা করতে পারবো বলে আশা করি। পোলের ব্যাপারে আমরা রিকোয়েস্টটা করেছি, আমরা এখন পর্যন্ত অনেক আগে রিকোয়েস্ট করেছি, এখন পর্যন্ত আপডেট পাই নাই। সম্ভবত যেহেতু আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে পারি। ভালো কাজের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করে পরবর্তী সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে পারলে আরও ভালো বাজেট প্রণয়ন সম্ভব হতো। এ সময় মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অগাস্টের মধ্যেই অর্জনের আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আরও জানাচ্ছেন এম এ আজিম। আপনার মন্তব্য নেওয়ার জন্য অনেক ফোন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কৃষি, জ্বালানি ও পরিকল্পনা উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুরুতেই প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও জনবান্ধব উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বলেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে আরো ভালো বাজেট দেয়া সম্ভব হতো, কমতো ঋণ নির্ভরতাও। একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি আরো বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেটটাই করতে পারতাম। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবারের বাজেটে ঋণ নিয়ে ঋণ পরিশোধের প্রবণতা থেকেও বের হয়ে আসার চেষ্টা শুরু হয়েছে। এই ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জনে নানা নিয়ামকের কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিদেশের জিনিসের দাম বাড়তো এবং সেটার প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জেরটা মোটামুটি 122-123-এ আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটাকে বাজারের ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে
মূল্যস্ফীতি একটা ভালোর দিকেই যাচ্ছে। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। বাজেটের ফুটপ্রিন্ট সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ফুটপ্রিন্ট হচ্ছে ভালো কাজ, যা আগামীর বাজেটকেও উজ্জীবিত করবে। ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি, ফুটপ্রিন্টটা কিছু ভালো কাজটা করে যাচ্ছে, অসম্পূর্ণ থাকলে ফলো করবে, এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনার তো যথেষ্ট কনসিয়াস, আপনার দরকার তখন ক্রিটিসাইজ করবে যে ওরা তো ওনারা তো একটু ভালো কাজ করেছিল, আপনারা কেন এটা শেষ করছেন না। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাজেটে নতুন বন্দোবস্তের পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে এনসিপি। বিকেলে দলীয় কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বাজেটে সরকার বর্তমান অর্থনৈতিক সমস্যা চিহ্নিত করতে পেরেছে, কিন্তু এতে সমাধানের রূপরেখা উঠে আসেনি। আয়ের বৈষম্য কমানোর পদক্ষেপ এ বাজেটে অনুপস্থিত বলেও মত দেন তিনি। অভিযোগ করেন, আগের অর্থনৈতিক কাঠামোর অনেক ছাপ এই বাজেটের মধ্যে দেখা যাচ্ছে। কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান বাস্তবতা কালো টাকা অর্থনীতিতে ফিরে আসার সুযোগ কম। বক্তব্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সুসংহত করার উপর জোর দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এই ভীষণটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। এটি 1 বছরের জন্য বাজেট হলেও সেটার বাস্তবভিত্তিক হলেও কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব হচ্ছে না, তবে এ বিষয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আজকালের মধ্যে আবারও চিঠি দেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কনসুলার ডায়ালগও হতে পারে। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠি কোনো জবাব ঢাকা পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেওয়া হবে। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো। এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্ত নেই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে ট্রেন। বাস টার্মিনালেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। আরো জানাচ্ছেন ইউসুফ ভুঁইয়া। ঈদ যাত্রার চতুর্থ দিনে মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করতে থাকেন ঘরমুখো মানুষ। টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে প্রশাসন। পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট ও পাশাপাশি কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির মুখোমুখি না থাকায় সন্তুষ্ট যাত্রীরা। অনলাইনে সার্ভার জটিলতা থাকলেও টিকিট পেয়ে ট্রেন যাত্রা যেন ঈদ আনন্দকে বাড়তি মাত্রা যোগ করেছে। ঢাকা তো ব্যস্ত জীবন, গ্রামে অনেক ভালো লাগে, সবার সাথে ঈদ করবো। আমাদের কিরকম ভোগান্তি পড়তে হয় না। টিকিট কাটার আগে যেটা হয় একটু মানে খুবই হয়ে যায়, ঝামেলার মধ্যে পড়তে হয়, বাট পেয়ে গেছি ফাইনালি, এটা খুবই ভালো লাগছে। এদিকে গাবতলী, মোয়াখালী ও সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। টার্মিনালে যাত্রী চাপ বাড়লেও যথাসময়ে বাস ছেড়ে যাওয়ায় ভোগান্তি নেই। যাত্রীদের চাপ ইনশাল্লাহ মোটামুটি ভালো, এখন পর্যন্ত শিডিউল ঠিক আছে, যানজট মোটামুটি নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। রানিগঞ্জ থেকে আসলাম, কোনো যানজট নেই। এর আগে ছিল ভাড়া অনেক, এর আগে আমরা গেছিলাম হচ্ছে 3000ও লাগছিল, এবার অনেক লিমিটের মধ্যে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট বাজার। সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরুর, তবে দাম নিয়ে বিভিন্ন স্থানে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এবার ভারতীয় গরু না আসায় দেশি গরুর চাহিদাই বেশি। হাটের নিরাপত্তায় জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রয়েছে প্রাণী সম্পদের মেডিকেল টিমও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। নওগাঁয় জমজমাট হয়ে উঠেছে কোরবানি পশুর হাট। জেলায় এবার চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি গরু রয়েছে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে হাটগুলো। পাশাপাশি ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের পাইকাররাও। হাটগুলোতে ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি দেখা গেছে, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে গরু অনেক প্রচুর আমদানি, কিন্তু বড় গরুর চাহিদা একটু কম পায়, বুঝতে পারছেন? মাঝারি গরুটা একটু চাহিদা বেশি, খেড়ের দাম বেশি, মন করেন সব খাদ্যের দাম বেশি, বাজার হালকা হয়ে আছে গরু। নেত্রকোনায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু থাকলেও বড় গরুর চাহিদা একেবারেই কম। বেশি কদর ছোট ও মাঝারি গরুর। তবে এবার পশুর মূল্য স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিভিন্ন উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 150টির মতো পশুর হাট বসানো হয়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রয়েছে প্রাণী সম্পদের মেডিকেল টিমও। খাদ্যর দাম বেশি, আটার দাম বেশি, খড়ের দাম বেশি, সেই প্রেক্ষিতে আমার পুষ্টিছে না। 1 লাখ টাকা দামের গরু, এটা 1,10,15,000 টাকা দাম চাচ্ছে। আমি মোটামুটি 1,10,000 মধ্যে কেনার চেষ্টায় আছি। এই আমরা 1,20,000 গরু, আমরা 90 দাম। আজকে বাজার একটু গরু বেশি উঠছে, কাস্টমার কম। ফেনীতে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে উঠেছে বাজার। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে 113টি পশুর হাট বসছে। দেশি প্রজাতির গরু এখানে বেশি পাওয়া যাচ্ছে। পছন্দের পশু দর কষাকষি করে বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। তবে এবার দাম বেশি মনে করছেন ক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন খাদ্য ও পরিচর্যায় খরচ দ্বিগুণ হয়েছে। প্রতিটি হাটে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুরের 13টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মোট 68টি পশুর হাট বসছে। জেলায় সবচেয়ে বেশি গরু বেচাকেনা হয় নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাটে। এবছর মঙ্গলবারই কোরবানির শেষ হাট বসায় প্রচুর মানুষের সমাগম ঘটেছে। এখানে গরুর দাম অনেকটাই কম বলে জানান বিক্রেতারা। অনেকেই তাদের চাহিদা অনুযায়ী পশু কিনে বাড়ি ফিরতে দেখা গেছে। 6টা নিয়েছি ভাই, 6টা 2টা বিক্রি হয়েছে ভাই। 1 লাখের গরু 90 পাওয়া যাচ্ছে ভাই, 10,000 কম ভাই। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। 18 লাখ মুসল্লির পদচারণায় মুখর পবিত্র মক্কা নগরী। মিনার উদ্দেশ্যে আজ এশার নামাজের পরই রওনা হচ্ছেন। এর মধ্য দিয়েই শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল মুসল্লিরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাসরিন আক্তার জানাচ্ছেন বিস্তারিত। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। 4 তারিখ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। সৌদি সরকারের দেয়া তথ্য বলছে, এবছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ মুসল্লি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজযাত্রী। জিলহজ মাসের 8 তারিখ শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর আগের দিনই হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছাবেন তারা। বুধবার মিনায় রাত্রি যাপন শেষে পরদিন আরাফার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াকে মূল হজ হিসেবে বিবেচনা করা হয়। এদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে পবিত্র আরাফা। সন্ধ্যা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন হাজিরা।
সন্ধ্যাবেলায় মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সেখানেই সারা রাত খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। এখান থেকেই পরের দিন শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ অর্থাৎ 6 তারিখ ঈদুল আজহার দিন আবার মিনায় ফিরে এসে জামাতে 7টি পাথর নিক্ষেপ করে কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি ছোট অংশ কাটবেন। পরে কাবা শরীফ বিদায় তাওয়াফ করবেন তারা। এরপর 7 ও 8 তারিখ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে কাবার চারপাশে একটি চূড়ান্ত তাওয়াফে অংশ নেবেন মুসল্লিরা। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।